নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনারা অনেকেই জানেন যে ভারত 5th জেনারেশন ফাইটার জেট বিমান তৈরি করার উদ্যোগ নিয়েছে, আর কয়েক বছরের মধ্যে সেই ফাইটার জেট বিমান 5th জেনারেশন ভারতবর্ষের বিমান বাহিনীর হাতে চলে আসবে। 5th জেনারেশন ফাইটার জেট বিমান আমেরিকার আছে, রাশিয়ার আছে এবং চীনের আছে। ভারতবর্ষ সেটা হাতে পেলে ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য মাইল ফলক হিসাবে চিহ্নিত হবে। এবার আসি বাংলাদেশের কথা। দেখুন, অবৈধ বাংলাদেশিদের আমরা বাংলাদেশে ফেরত পাঠাবো, পুশব্যাক হবে, কিন্তু বিজেপি এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষ বিএসএফ এর এই পুশব্যাককে রুখে দেওয়ার চেষ্টা করছে। সীমান্তে অশান্তি হচ্ছে, যদিও বিএসএফ খুব সংযত আচরণ পালন করছে। ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়। পড়োশী বাংলাদেশ থেকে নানা ছুতোয় এখানে ঢুকে পড়বেন, তারপর ভারতীয় হিসাবে থেকে যাবেন, এটা তো চলতে পারে না। তাই পুশব্যাক চলবে এবং আগামী দিনে সেই পুশব্যাক সংখ্যা বাড়বে। ইউনূসের অন্তর্বর্তী সরকার যে কার্যত ল্যাজি গোবরে, সেটা নানাবিধ ঘটনা থেকে প্রমাণ। প্রথম কথা, সরকারি কর্মচারীরা সেক্রেটারিয়েটে ঢাকায় অবরোধ করেছেন, ধর্মঘট করেছেন, কারণ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদের চাকরি থেকে বরখাস্ত করার অর্ডিন্যান্স এনেছে ইউনূস সরকার। প্রথম কথা, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এগুলো করা, কিন্তু ইউনূসের হাবভাব এমন যে তিনি এরা নির্বাচিত সাংবিধানিক সরকারের প্রধান। আমি একটা প্রতিবেদন দেখছিলাম একজনের, বাংলাদেশে, তিনি বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রভিশনটা সংবিধানে ছিল না। অন্তর্বর্তী সরকারের লোকজন দাবি করেছে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 5ই অগস্টের পর এরকম একটা সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিরা নাকি এই রায় দিয়েছেন। এখন জানা যাচ্ছে যে প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিরা 5ই অগস্টের পর প্রাণ ভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। তারা কখন শুনানির জন্য বসলেন, কোথায় বসলেন, কেউ কিছু জানে না। অর্থাৎ নির্লজ্জ মিথ্যাচার ইউনূস সরকারে। দেখুন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ তো সেভাবে কোনো কর্মসূচি নিতে পারছে না। নিতে পারলেও তারা নিচ্ছে না, হয়তো অ্যাপ্রোপ্রিয়েট টাইমের জন্য অপেক্ষা করছে, কিন্তু মাঝে মধ্যে তারা নিচ্ছে। বিএনপি হচ্ছে মুখেন মারিতং জগৎ। তারা হুঙ্কার টুঙ্কার দেয়, কাজের কাজ কিছু করতে পারে না। ঢাকা দক্ষিণের মেয়র, যাকে আদালত বলল যে তুমি দায়িত্ব নিতে পারো, অন্তর্বর্তী সরকার তাকে দায়িত্ব নিতে দিচ্ছে না। বিএনপি কি করেছে? শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন সাহেব, তারপরে ভার্চুয়ালে তারেক রহমান, নির্বাচন করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, ইত্যাদি ইত্যাদি বলছেন, কিন্তু পথে নেমে ইউনূস সরকারকে বাধ্য করার জন্য যে সংগঠিত গণ আন্দোলনের দরকার, সেটা বিএনপি করছে না কোনো অজ্ঞাত কারণে। হয়তো তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা আছে, সেই মামলাগুলো ইউনূস সরকার প্রত্যাহার করছে না, সেজন্য তারেক রহমান দেশে ফিরতে পারছে না। এটা ইউনূস সরকার বিএনপিকে ব্ল্যাকমেল করছে। তাই কিছুটা ভয়ে হোক বা ভীতিতে হোক, বাংলাদেশের বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নিজেকে গুটিয়ে রেখেছে। তাহলে যে শূন্যতাটা তৈরি হয়েছে, প্রকৃতিতে কোনো শূন্যতা থাকে না, রাজনীতির অঙ্গনেও থাকে না। তাহলে এই শূন্যস্থানটা কারা পূরণ করছে? জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এরা কিন্তু উগ্রবাদী ভাবধারায় দীক্ষিত। এরা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে চায়।
এরা নারীর ক্ষমতায়নকে মানে না, নারী পুরুষের সমান অধিকারকে মানে না, সম্পত্তিতে এবং অন্যান্য ক্ষেত্রে নারীর উত্তরাধিকারকে মানে না, অভিন্ন পারিবারিক আইনকে মানে না, সবকিছু তারা মনে করে ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। ইউনূস সরকার নারীর ক্ষমতায়ন ইত্যাদির জন্য কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু ইউনূসের সমর্থক মৌলবাদীরা, হেফাজত, কিছুটা জামাত, কিছুটা হিজবুত তাহরির, তারা পথে নেমে বলছে এগুলো মানব না, নারীর অধিকার হতে সমানাধিকার হতে পারে না, নারীকে তারা অর্ধেক আকাশ বলে মানে না। ঠিক আফগানিস্তানে তালিবান যেমন মাতৃশক্তিকে অত্যাচার করে, গৃহবন্দী করে রাখে, বাড়িতে জানলা খোলার অনুমতিটুকু নেই, সূর্যের আলো আফগান নারীদের স্পর্শ করতে পারে না, বাংলাদেশের এই জঙ্গি জিহাদিরাও ঠিক এটাই চায়। তাই যে স্লোগান উঠেছিল না, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান, ঠিক সেটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছে। আর ঘৃণা ভাষণ, খিলাফত প্রতিষ্ঠার দাবি, মাদ্রাসায় ছোট ছোট ছেলেদের ধর্মান্ধ করে তোলার উদ্যোগ লাগাতার চলছে, সমাজ মাধ্যমে চলছে। এই মাদ্রাসাগুলো হচ্ছে ধর্মান্ধ তরুণ তৈরি করার কারখানা। এর দায় শেখ হাসিনা এড়াতে পারেন না। তিনি মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সমতুল্য করেছিলেন, মডেল মসজিদ তৈরি করেছিলেন, ওয়াজ মাহফিলকে উৎসাহিত করেছিলেন। তার থেকে যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, সেই ফ্র্যাঙ্কেনস্টাইন আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ চেতনাকে গিলে খেতে চাইছে। এর দায় শেখ হাসিনা, আওয়ামী লীগ কেউ এড়াতে পারে না। এই দৈত্যরাই তাকে গিলে খেয়েছে, এই দৈত্যরাই বাংলাদেশকে গিলে খাবে। এটিএম আজাহারুল ইসলাম, সে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, সে মুক্তি পেয়েছে বীর দর্পে। 28 মে সে ঢাকার কেন্দ্রীয় কারাগারের হসপিটাল থেকে মুক্তি পেয়েছে এবং জামাতের প্রথম সারির নেতারা কারাগারের বাইরে তাকে অভ্যর্থনা দিয়ে বরণ করেছে এবং বিরাট গাড়ির কনভয় নিয়ে আজাহারুল ইসলাম বেরিয়েছেন, যার বিরুদ্ধে 1256টা খুন, বহু অপহরণ, ধর্ষণ, ঘরবাড়ি অগ্নিসংযোগ, লুটতরাজের অভিযোগ ছিল। বাংলাদেশের উত্তর প্রান্তে রংপুরে জামাতের শাখা সংগঠন আল বাদারের কুখ্যাত অপরাধী ছিল সে। জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল স্বাগত জানিয়েছেন এটিএম আজাহারুল ইসলামের মুক্তিকে। অর্থাৎ বাংলাদেশ যে পুরোপুরি জঙ্গি দেশে পরিণত হয়েছে, এই মুক্তিগুলো তারই প্রমাণ। এই আসিফ নজরুলই ক্ষমতায় আসার পরেই জসিমউদ্দিন রহমানি আনসার আল্লাহ বাংলার প্রধানকে মুক্তি দিয়েছিল। এই আসিফ নজরুলের আইন মন্ত্রকই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দিয়েছে। ভারতীয় উপমহাদেশের কালো দিন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 1256 জন নিরীহ মানুষকে খুন করেছিলেন এই এটিএম আজাহারুল ইসলাম। ইউনূসের বাংলাদেশে তিনি আজকে সসম্মানে মুক্তি পাচ্ছেন। এই হচ্ছে ইউনূস। আমি বলি না ওর সঙ্গী সাথীরা রাজাকারের উত্তরাধিকারী এবং ও নিজে রাজাকার, মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। এ বাংলাদেশকে জঙ্গি দেশ করেই ছাড়বে। এখন প্রশ্ন হলো, এত সব করেও কি ইউনূস টিকে থাকতে পারবে ক্ষমতায়? না, পারবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক সমীকরণ, তাতে ইউনূস যাদেরকে নিয়ে আস্ফালন করছে, কথায় কথায় হুমকি দিচ্ছে জনগণের দরবারে যাব, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চাইছে, ইউনূসের এই জনগণ কারা? ইউনূসের এই জনগণ হচ্ছে
জাতীয় নাগরিক পার্টির নেতা এবং তাদের গুটিকয় অনুগামী, জেলমুক্ত আন্তর্জাতিক সন্ত্রাসী জঙ্গি ওই এটিএম আজাহারুল ইসলামের অনুগামীরা। ইউনূসের উপদেষ্টা পরিষদের তরুণ সদস্য আসিম মাহমুদ সজীব ভুঁইয়া কিছুদিন আগে একটা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন, যে 2024-এর 5ই অগস্টের গণ অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রামের দিকে যেতেন এবং তার জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। অর্থাৎ প্রচুর অস্ত্র আছে এদের হাতে, পুলিশের অস্ত্রাগার লুট করেও তারা অস্ত্র পেয়েছে, সেই অস্ত্র উদ্ধার করা হয়নি। ইউনূসের জনগণ হচ্ছে এই অস্ত্রধারী জঙ্গি জেহাদিরা, যাদেরকে ঢাল করে ইউনূস টিকে থাকতে চাইছেন। কখনো সেনা প্রধানের নির্বাচনের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে বলছেন যে আমি জনগণের দরবারে যাব। এরাই হচ্ছে ইউনূসের জনগণ। এদের সংখ্যা বাংলাদেশে কত? 20%। 80% বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়, ব্যবসা করতে চায়, কাজ করতে চায়। বেকারত্ব বেড়েছে, নামকাওয়াস্তে কিছু চাকরি আছে। যখন বেকারত্ব বাড়ে তখন জঙ্গিবাদ আর ধর্মান্ধতার চাষ করা খুব সুবিধা হয় এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে, এবং রিক্রুটমেন্ট করতে পারে। তারা বলতে পারে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হলেই এই বেকারত্ব, এই অভাব, এই দুর্ভোগ থাকবে না। ইসলামিক শাসন হচ্ছে সর্বরোগহর বিষণ্ণকরণ। তাই হিজবুত তাহরিরের সমাবেশে লোক হয়, মাদ্রাসায় শিশু কিশোরদের মগজ তোলাই হয়, ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়, হিন্দু নিধনের তালিম দেওয়া হয়। ঠিক যেমন আসিম মুনির বলেন না যে দ্বিজাতি তত্ত্বের জন্যই তো দুটো দেশ হয়েছে, আমরা হিন্দুদের সঙ্গে সব থেকে আলাদা, আমাদের অ্যাসপিরেশন আলাদা, আমাদের জীবন ধারণ আলাদা, আমাদের ফিলোসফি অফ লাইফ আলাদা। ঠিক 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 তারই কথার অনুরণন শোনা যায় জামাতে ইসলামী, হিজবুত তাহরির, হেফাজতে ইসলামের অনুগামীদের গলায়। কিন্তু তা সত্ত্বেও কি ইউনূস তার নকল বুদ্ধিগর রক্ষা করতে পারবেন? পারবেন না। অভ্যন্তরীণ কারণ তো আছেই, বহিরাগত কারণটা আমি বলবো না, আপনারা আন্দাজ করে নিতে পারেন। ইউনূসের মতো একজন জঙ্গি জেহাদিদের নেতাকে বাংলাদেশের শাসন ক্ষমতায় বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়, কিছুতেই সম্ভব না। समझदारों के लिए इशारा ही काफी होता है। কারণগুলো আপনারা খুঁজে নিন। বাংলাদেশের বন্ধুরা অভ্যন্তরীণ কারণগুলো জানেন, কিন্তু কিছু এমন কারণ আছে যে কারণগুলো প্রকাশ্যে বলা যাবে না। প্রকাশ্যে বললে অনেকেই জানেন, আমি এর সত্য ক্লেম করছি না যে আমি জানি, আমার জানা ভুল হতে পারে, কিন্তু অনেকেই জানেন, বাংলাদেশের মানুষ জানেন, এদেশের মানুষ জানেন, বিশ্বের মানুষ জানেন। এই কারণগুলো প্রকাশ্যে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেতনা যারা বহন করে বেড়ান তারা বিপন্ন হতে পারে। ইউনূস ভেবেছে সন্ত্রাসীদের সামনে রেখে ও নিজে রাজ্যপাটে আসীন হবে দীর্ঘদিন ধরে। এই সুদীবৃদ্ধের এই মনোবাঞ্ছা শেষ পর্যন্ত পূর্ণ হবে না, এই বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না, নির্বাচন হোক বা না হোক। কারণ ইউনূস তো নির্বাচন করবে না, নির্বাচন করার মানসিকতাই ওর নেই। ও জানে নির্বাচন করলে ওর দল কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি বড় ডুবি হবে, জামানত বাজেয়াপ্ত হবে। যে দলই ক্ষমতায় আসুক তারা ইউনূসের পুনর্বাসন করবেন, এটা ইউনূস জানে। তাই সুদীবৃত্ত অন্যরকম চক্রান্ত করছে, যুদ্ধ পরিস্থিতি লাগিয়ে দিয়ে, ভারতীয় আধিপত্যবাদ
তাকে ফেলে দিতে চাইছে, এইসব বলে বলে সেন্টিমেন্ট করতে চাইছে, এসব গল্পে আর চিরে ভিজবে না, এসব গল্পে আর চিরে ভিজবে না। মিলিয়ে নেবেন। নির্বাচন ঘোষণা করুক বা না করুক, 2025 সালের 31শে ডিসেম্বরের আগেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনূসকে মসনদ ছাড়তে হবে। ইউনূসকে রিপ্লেস কে করবেন সেটা পরে দেখা যাবে। তত্ত্বাবধায়ক সরকার হোক, জাতীয় সরকার হোক, সুষ্ঠু নির্বাচন করতে গেলে যা করার সেই ব্যবস্থা হবে, বাংলাদেশের মানুষই করবে। আমরা তো পরিষ্কার বলেছি, ভারতবর্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা পছন্দ করিনি, আর আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চাইছি বাংলাদেশে। মানুষের ভোটে নির্বাচিত একটা সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক এবং তাদের সঙ্গে আমাদের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক হবে, এবং আমরা আশা করব যে সম্পর্কের সোনালী অধ্যায়ও রচিত হবে। কিন্তু ইউনূস থাকতে তা হবে না। ইউনূস বাংলাদেশের মানুষের জীবনকে দুর্বিষহ করেছেন, ভারতীয় উপমহাদেশের নিরাপত্তা বিঘ্নকারী শক্তিকে প্রকাশ্যে মদত দিচ্ছেন। তাহলে এই ব্যক্তি বেশি দিন তো মসনদে থাকতে পারেন না। যেখান থেকে তিনি এসেছিলেন সসম্মানে তাকে সেখানে চলে যেতে হবে। এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে। ছোটবেলায় আমরা ইতিহাসে পড়তাম মুঘল সাম্রাজ্য, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি। আমরা প্রথম বাক্যটা লিখতাম অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় প্রকার কারণে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল। এই সুদি ইউনূসের পতনের কারণ ওই একই, অভ্যন্তরীণ ও বহিরাগত। কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। বাংলাদেশ কার্যত জঙ্গি দেশে পরিণত হচ্ছে এবং ইউনূসের অন্তর্বর্তী সরকার যেভাবে চলছে স্পষ্ট ওতে জঙ্গি জেহাদি জামাতের সমর্থন আছে। যেভাবে মুক্তিযুদ্ধে একজন মানবতা বিরোধী অপরাধে যুক্ত এটিএম আজহারুল ইসলামকে অন্তর্বর্তী সরকার জামিনের ব্যবস্থা করে দিয়েছে এবং তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে, আপনার কি মনে হয় বাংলাদেশ ভারতের কাছে অনেক বেশি বিপদ পাকিস্তানের থেকে? বাংলাদেশ তো বিপদ বটেই, বাংলাদেশও বিপদ, পাকিস্তানও বিপদ। বাংলাদেশ পাকিস্তান দুটোই বিপদ এই জন্যে যে ভারতের মূল যদি আপনি দেখেন যে স্ট্র্যাটেজিক এনিমি কিন্তু চায়না, এবং চায়না তো চাইবে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সখ্যতা করে ভারতকে ঘিরে নিতে। তাই জন্য যদি বাংলাদেশ অ্যাডভান্স নেশনে পরিণত হয়ে যায় তাহলে ভারতের পক্ষে সব দিক দিয়েই থ্রেট, বিশেষ করে মিলিটারি থ্রেট, এবং ভারত চতুর্দিক দিয়ে শত্রু পরিবেষ্টিত হয়ে থাকবে অ্যাজ আ ক্লোজড ল্যান্ড সারাউন্ডেড বাই এনিমি চতুর্দিক দিয়ে। ভারতের তো এখন মিত্র বলে এই সাবকন্টিনেন্টে কেউ আছে বলে তো আমার জানা নেই। তো এরা মিত্র না হোক, নিউট্রাল থাকলেও ঠিক ছিল, কিন্তু এরা এখন যদি চরম শত্রুতার রাস্তায় নিয়ে নেয়, যেটা পাকিস্তান তো অলরেডি আমাদের ঘোষিত শত্রু, বাংলাদেশও যদি আমাদের ঘোষিত শত্রু হয়ে যায় তাহলে ভারতের পক্ষে লং রানে বিপদ আছে। আমার দ্বিতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আবার পুনরায় বাংলাদেশে ক্ষমতায় ফিরতে পারবে? আমি বলতে পারবো না। ভারতের যদি ইন্টেলিজেন্স অতই শক্তিশালী ছিল তাহলে শেখ হাসিনার যেগুলো তাকে গার্ড করার দরকার ছিল, শেখ হাসিনা তো ভারতের বন্ধু সরকার, আওয়ামী লীগ ভারতের প্রতি নরম মনোভাবাপন্ন রাজনৈতিক দল এবং কিছু হলে লিবারাল, আমি সেকুলার কথাটা ব্যবহার না করে লিবারাল বলবো। এই লিবারালিজম যদি চলে যায়, বাংলাদেশে চলে গেলেও সেটা যেরকম সঠিক নয়,
পাকিস্তানে চলে গেলেও সঠিক নয়, ভারতের মতো বড় দেশে চলে গেলে তো ভয়ঙ্কর বিপদ। আজকে যেখানে আমরা যেটাকে লিবারাল কথাটা ব্যবহার করি, সেটাকে যদি কেউ সেকুলার ব্যবহার করতে পারুক, কিন্তু লিবারাল থটস না থাকলে যে কি বড় বিপদ আসতে পারে এটা আস্তে আস্তে ভারত বুঝতে পারছে। গত বেশ এক দশকের উপর সময় শাসন ব্যবস্থায় এত স্বাধীনতার পর থেকে এত সিরিয়াস থ্রেট এই সাবকন্টিনেন্টে ভারত কিন্তু কখনো পায়নি। এটা আপনি তাই জন্যই আপনি এই প্রশ্নগুলো আমাকে করছেন। এবং এটা শুধু বাংলাদেশ পাকিস্তানকে দায়ী না করে কূটনীতি তো আছে, রাজনীতি মানে কূটনীতি। আপনি ৬০০ কোটি টাকা আপনি ঢালেন এমবাসি হাই কমিশনার গুলো চালানোর জন্য, এবং এগুলো কারোর প্রয়োজন ছিল না। যদি একটা দেশ অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে বিমান এবং ডুবোজাহাজ নিয়ে তৈরি হয়ে যেত, তাহলে সে কেন ৬০০ কোটি টাকা সে কূটনীতিতে ফেলবে এবং তার লোকেদেরও সেখানে পাঠাবে? তার তো তখন অস্ত্র দিয়েই কাজ হয়ে যেত। কিন্তু কূটনীতিতে ভারত যে অসফল, এটা আজকে বোধহয় বলার কোনো জায়গা নেই। কারণ সারা পৃথিবীর বুকে ভারতের বন্ধু রাষ্ট্র এখন খুঁজে বার করা, কিন্তু আপনি আমাকে প্রশ্নটা করলেন না যে রাশিয়া কেন সলিডলি ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে না। এটা আপনি করেননি, করবেনও না। যেটা বিগত 50 বছর 60 বছর আগে এটা ভাবা যায়নি যে রাশিয়া ঘোষিত মিত্র, এখন ভারতের ঘোষিত শত্রু আপনি জিজ্ঞেস করছেন, ঘোষিত মিত্রকে, এটা কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করার সাহস পাবেন না। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.